ধরা পড়লো, সেটা নিয়ে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানানো। প্রতিবাদের মতো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ জানানোর জন্য আমি থাকবো অবশ্যই। লাস্ট কোনটা প্রতিবাদ করছিস? অনেকগুলাই করছি। কোনটা প্রতিবাদ করছি কি? অনেকগুলাই করছি। আচ্ছা, আমাদের দোষ? অফকোর্স মিডিয়ামের দোষ? আপনাদের দোষ। আপনারা কোথায় থাকেন? কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে যে টেন্ডেন্সি যে আমরা কিছু নিয়ে কথা বলতে চাই না। আমাদের একটা ভাব হচ্ছে যে একটা যদি ভুল ধরা পড়ে তার মানে মানুষ হিসেবে আমাকে সবাই ত্যায্য করে দিবে, আমি হয়তো সোসাইটির কেউ না। সৌভিকের যে একটা মাঝখানে যে কোরবানির হাটে যে একটা ইস্যু হলো সেটা নিয়ে, হ্যাঁ সেটা নিয়ে যে বেশ ভিডিও টিডিও হলো, বেশ তোলপাড় হলো, সমীর সৌভিকের আব্বা মা কাঁদছে পর্যন্ত, এরকম হয়েছে, খুব বাজে সময় গেছে। এইটা নিয়ে আমি আসলে কখনো চিন্তা করিনি, যেটা আমি বললাম যে আমি আসলে অত অন্য সাইডটা খুব কম চিন্তা করি, আমি একটু সেলফিশ টাইপের। সো ওইখানে বাট না, আমার মনে হয় যে সোশ্যাল রেসপন্সিবিলিটি পাবলিকলি যায় না, বাট আমরা অনেককে চিনি যাদেরকে অনেকে হয়তো পছন্দ করে না, যেমন ফর এক্সাম্পল অনেক মেয়েদেরকে হয়তো বলছে যে ওর কাপড়ের ধরন বা ওর চলাফেরা, রাইট? হ্যাঁ, তো আমি এমন অনেক কিছু ঠিক এরকম মানুষ যাদেরকে হয়তো দেখতে পারেন। আমি এমন একজনকে চিনি যে 2টা বাচ্চাকে অ্যাডপ্ট করে পালতেছে। আমি এমনও একজনকে চিনি যারা হচ্ছে বিভিন্ন ফাউন্ডেশনে বাচ্চাদেরকে পড়াচ্ছে, বড় করতেছে, খাওয়ার টাকা পয়সা দিচ্ছে। আমি এমন মানুষদেরকে চিনি যাদের বিয়ে নিয়ে সবার মাথা ব্যথা, কিন্তু একবারও কেউ কিন্তু সেটা নিয়ে নিউজ করলো না যে সে কীভাবে একটা অরফানেজ চালায়, কীভাবে তাদের স্কলারশিপের ব্যবস্থা করছে। সো এরকম অনেক কিছুই কেন হয় না, কারণ একদম অনেস্টলি যদি বলে আমিও কখনো এগুলো নিয়ে কখনো কারোর সাথে আলাপ করি না যে আমার পার্সোনাল লাইফে কী বা আমি কি ভালো নাকি খারাপ, এটা এগুলো হচ্ছে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, নিজের ইনার পিসের জন্য। সো যেহেতু এটা আমাদের মতো অনেকেই বলে না সবার সামনে, এই জিনিসটা পাবলিকলি আসে না, দ্যাটস ওয়াই মনে হয় যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আদৌ কি কেউ পালন করতেছে না। কাজের সূত্রে পরিচয়, কাজের সূত্রে সিনেমার সাথে পরিচয় কাজের সূত্রে। আচ্ছা আচ্ছা, তামিমের কি কোনো প্লেব্যাক করা হয়েছে? প্লেব্যাক করা হয়েছে, এখনো মুভিটা রিলিজ পায় না আনফরচুনেটলি। একটা আরে মুভিটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। পরিচালক বা আসিফ ভাই ছিলেন ওয়ান অফ দ্য, দুজন ডিরেক্টর একসাথে মিলে কাজ করেছিলেন। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই ছিলেন ওয়ান অফ দেম। তো তখন ওই প্রজেক্টে কাজ করা হয়েছে। এমনি গান নিয়ে তোমার মানে স্বপ্নের পরিধিটা কেমন? মানে গান নিয়ে আমার সমস্যাটা যেটা হচ্ছে, গানকে আমি কমার্শিয়ালাইজ করতে চাই না। এটা কি ধরনের কি বলবো ঘাটতারাম, এটা আমি জানি না। আচ্ছা, কিন্তু গানটাকে আমার কমার্শিয়ালাইজ করতে কেন জানি ভালো লাগে না। আমার মনে হয় যে করতে বলতে বোঝাতে চাচ্ছ যে তোমার মানে রুচির বাইরে তুমি কাজটা করবে না কখনো। হ্যাঁ এটাই তো। হ্যাঁ, মানে আমার যেটা ভালো লাগবে আমি ওই গানটা করব, কিন্তু আসলে যে স্টেজে উঠে আমরা বলি না যে হিন্দি টপ 10 গাই, যে ওই জিনিসটা করতে চাই না। কারণ ওইটা করতে করতে আসলে মিউজিকের টেস্টটা নষ্ট হয়ে যায়, তখন আসলে আমার নিজস্বতা থাকবে না। তো আমার গানে বা আমার গায়কিতে আসলে যদি নিজস্বতা না থাকে তাহলে সমস্যা। এই জন্য প্রবাবলি আরো লাস্ট অডিয়েন্স ফেস করেছ কোথায়? লাস্ট অডিয়েন্স ফেস করেছি গত বছর, আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে। আচ্ছা আচ্ছা, যৌন ফিউচার পার্কে একটা বড় শো ছিল, খুব ইন্টারেস্টিং ছিল শোটা, খুব ভালো। নেমেসিস পারফর্ম করলো, এরপর আমরা গান ফ্রেন্ডস উঠলাম। তো নেমেসিস তো আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্যান্ডস। তো আমি সামনে যে আমি হেড ব্যাং করতেছি, আমি গাচ্ছি সাথে, তো হুট করে জোহাদ ভাই ইশারা করছে স্টেজে আসার জন্য। তো আমি ওই সময় হুট করে সেলফিশ হয়ে গেছি যে না, আমি এখন যদি স্টেজে যাই একটু পর, তো আমি যখন স্টেজে ঢুকবো আমার এক্সক্লুসিভিটিটা থাকবে না। সো ওটা চিন্তা করে আমি স্টেজের সামনে, আমাকে পিছনে দর্শকরা দেখতে পাচ্ছে না, আমি নাচতেছি, আমি এনজয় করতেছি, আমি গাচ্ছি, ভিডিও করতেছি, স্টোরি দিচ্ছি ইনস্টাগ্রামে। বাট তারপরে স্টেজে উঠলাম, ওইটাই প্রবলেম। কারণ তারপর তো প্যান্ডেমিক শুরু হয়ে গেল, স্টেজে তো পারফর্ম করার সুযোগটাই এখন ওইভাবে নাই। কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে যে টেন্ডেন্সি যে আমরা কিছু নিয়ে কথা বলতে চাই না। আমাদের একটা ভাব হচ্ছে যে একটা যদি ভুল ধরা পড়ে তার মানে মানুষ হিসেবে আমাকে সবাই ত্যায্য করে দিবে, আমি হয়তো সোসাইটির কেউ না। যেখান থেকে আমি বের হয়ে আসাতে, উইচ ইজ ট্রু, বের হয়ে আসাতে যেটা হয় যে প্রায় 3.5 লক্ষ মানুষ আনসাবস্ক্রাইব করে দিছে, কিন্তু তারপরও কিন্তু আমার কাছে 10 লক্ষ মানুষ রয়ে গেছে। তার মানে 10 লক্ষের সামনে 3.5 লক্ষ মানুষ কিন্তু খুব একটা বেশি না। 10 লক্ষ মানুষ সামনে দেখা মানে 300 মানুষকে দেখলে একটা স্টেডিয়ামের ছোট একটা ভরে যায়, অডিটোরিয়াম ভরে যায়। সো 10 লক্ষ মানুষ তো ইমাজিনেশনের বাইরে। সো এইটা যদি আমরা একটু সাহস করে বলে ফেলি যে আমাদের ভুল সবাই করে, ঠিক করার চান্স দিতে হয় বা একটা থাকতে হয়, সবাই ভুল করে,
এটা মানতে হবে আমাদের। ইটস জাস্ট অ্যান এন্টারটেইনমেন্ট সেক্টর, ইটস আ থিং। এই রোস্টিং খালি বাংলাদেশ না, পৃথিবীর বহুত দেশে হয়ে আসছে। অ্যান্ড ইটস অল অ্যাবাউট, ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য টাইম বাইরে যেটা হয় যে ফর এক্সাম্পল জাস্টিন বিবারকে বসে মানে 12 জনকে অন স্টেজ সবাই রোস্ট করতেছে। এআইবি সেম জিনিসটা করছে যে সবাই বড় বড় অ্যাক্টরদের সামনে সবাইকে রোস্ট করছে। ইন্ডিয়াও আমাদের মতো একটু সেন্টিমেন্টাল, সো ওদের ওখান থেকে এটা ব্যান করতে হয়েছিল এপিসোডটা। বাট এখানে আসলে রোস্টিং ইজ সিম্পল, ইটস নট পার্সোনাল, ইটস মোর লাইক আপনার ফেস টু ফেস আপনাকে পচা দেওয়া, বাট আপনি কিছু বলতে পারবেন না। সো হ্যাঁ, ইটস ভেরি লজিক্যাল, ইটস হিউমারিয়াস, মানে এখানে আপনি হার্ট হতে পারবেন না। ইট হ্যাজ টু বি হিউমারিয়াস, এটা পার্সোনাল না। আপনি যখন পার্সোনালি আপনাকে বলি হ্যাঁ আপনার বিয়ে ভাঙছে, আপনার তো চাকরি বাকরি নাই, আপনি একটা অমুক, তখন হচ্ছে ইটস পার্সোনাল। কিন্তু বাট আমি একটু পচায় বলে যে হ্যাঁ আমার তো মনে আছে আপনি থাক বিয়ে নিয়ে কথা নাই বলি, আপনিও হাসতেছেন আমিও হাসছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। শো অফস ঢাকা নামে একটা চ্যানেল আছে, ছোট চ্যানেল, ইউ ক্যান সি ইট এই আমাদের নেক্সট লিঙ্কের পরে, অ্যান্ড ইউ লাফ। লাস্ট ভিডিওটা যেই দেখছে হাসতে হাসতে শেষ। পচাইছে এমন একটা জিনিসকে যেটা পছন্দের মতোই, কিন্তু একবারও পার্সোনালি কিন্তু কিছু বলে নাই, ওর পরিবার নিয়ে কথা বলে নেই, ওর ফাইন্যান্স নিয়ে কথা বলেনি। সো দ্যাটস রোস্টিং, পারফেক্টলি ফাইন। সো আই ডোন্ট নো, এখন কেউ যদি রোস্টিং মানে মনে করে যে হিউমিলিয়েট করা, ইটস আপ টু দেম। ইফ দে ফাইন্ড পিস যে হ্যাঁ এটা করে আমি অনেক বড় কেউ হয়ে গেছি, আমার আইডেন্টিটি ক্রাইসিস নাই, আমি একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে ফেলছি, ইটস আপ টু দেম, ইটস দেয়ার পার্সোনাল চয়েস। মানে আমি বা আপনি আসলে এখানে বলার কেউ না, যদি করতে পারি, উই ডোন্ট মাইন্ড। আমরা যেরকম সে ধরনের কোনো প্ল্যান না, ওরকম কমার্শিয়াল কোনো প্ল্যান নেই, মানে কমার্শিয়াল প্ল্যান নেই, মানে গান করব, মানে আমি আর সৌভিক যেটা হয় যে আমরা একসাথে অনেক গান করি, ওগুলো অনেক হয় না সবসময়। আর সৌভিকের আব্বা আম্মা ওনারা আমাদের বাসায় আসে, আমাদের প্যারেন্টস লেভেলে আবার মিউজিক্যাল আড্ডা হয়। মানে ধরেন আমরা নাই, দুই ফ্যামিলি ওই পাশে আসা যাওয়া আছে যে আমরা গান বাজনা চলছে, কারণ সৌভিকের আব্বাও ভালো গান করেন। বাহ, দারুণ দারুণ গল্প শুনছি, এবং সত্যি মানে এগুলো আনএক্সপেক্টেড গল্প এবং খুব দারুণ, মানে ইন্সপায়ার করে। সেই জায়গায় ধরো আমি বলতে চাচ্ছি যে ধরো কোনো প্রমোটার ডাকলো, তো প্রমোটার ডাকলো, অন্যান্য 3-4টা ব্যান্ড আসে, তোমাদেরও গাইতে হবে, তো তখন তুমি কোন নামে আসলে পারফর্ম করবা? গার্লফ্রেন্ডস নাকি সৌভিক তামিম প্রোডাকশন, মানে কি, মানে কিংবা শুধু নাম না, ধরো কি কি নাম্বার অফ সংস তোমরা আসলে প্লে করো স্টেজে? তখন আসলে গার্লফ্রেন্ডসের গানগুলোই বেশি করা হয়, প্যারোডিগুলো করা হয়। তারপরে যেরকম আমাদের কিছু গান আছে, যেরকম সালমানের বানানো কিছু গান আছে, জানো বেবি, এগুলো করা হয়। তারপর ভালো ছেলে গার্লফ্রেন্ডসের এইসব ট্র্যাকগুলো করা হয়, বা অন্যান্য যেসব হিট নাম্বারগুলো আছে গার্লফ্রেন্ডসের, ওগুলো করা হয়। ওগুলাই তোমরা স্টেজ ওগুলো করি, ওগুলো স্টেজ নাম্বার হিসেবে ওগুলোই করা হয় বেশি, কারণ ওই গানগুলোই কমার্শিয়াল, খুব বেশি কমার্শিয়াল গান করা হয়নি আমাদের। তো ওই কমার্শিয়াল গানগুলোই করা হয়। আর স্টেজে আমার যেরকম আমার নিজের দুনিয়া, আবার আমি অনেক অন্যরকম গান গাই। আমি সেটাই শুনে প্রশ্নটা করছি যে তুমি যখন গান গাচ্ছ, কারণ এখনো এখানে যেটা গাচ্ছি এটাও একটা কমার্শিয়াল একটা প্ল্যাটফর্ম, এখানেও আমি অন্য একটা মানে ফরম্যাটে গান গাচ্ছি। আমি আবার যখন আমার বন্ধুদের সাথে গান গাই তখন হয়তো অনেক স্লো গাচ্ছি, বা ফোক গাচ্ছি, বা নজরুল সঙ্গীত গাচ্ছি, মানে দর্শকের চাহিদাটা বুঝে তখন ওইভাবে করে ডেলিভার করা হয় মোস্টলি আসলে, মানে এনভায়রনমেন্ট বুঝে তোমার কাজটা করা। That's why I chose, like if you have any kind of problem, আমার সাথে কেউ, যেটা আমি বললাম যে কেউ কেন জানে আমার সাথে ফেস টু ফেস কথা বলতে চায় না, বিকজ প্রবলি আমি অনেক বেশি ফাটাফাট অ্যান্সার দিয়ে ফেলি, হয়তো সবসময় কোনো কোনো অ্যান্সার আমার কাছে থাকে, কখন আমি চুপ হয়ে যাইনি, যে কারণে কেউ যদি আমাকে একবার আমার সাথে কথা বলে ফেলে, they know that I will be clearing myself out, যদি ক্লিয়ার করে ফেলি তাহলে there is no views, কোনো রকমের কন্ট্রোভার্সি নাই, কোনো রকমের আগুন লাগানোর কিছু নাই। সো যে কারণে কেউ আমার সাথে আর কথা বলতে চায় না, ডিরেক্টলি যা করার স্ক্রিনের বাইরে এডিট করে একটু ইন্টেন্সিফাই করে, তাতে লাভটা কি হয়? মানে অনেক লাভ এখান থেকে আপনি অ্যাটেনশন, হ্যাঁ, ইউ ক্রিয়েটেড ইউর ব্র্যান্ড ফ্রম হেট, that's who you think about it. একজন কন্টেন্ট ক্রিয়েটর কি, আপনাকে আমি যেটাই বানাতে বলবো, আপনাকে অ্যাড বানাতে বললে আপনি অ্যাড বানাতে পারবেন, ব্লগ বানাতে বললে আপনি ব্লগ বানাতে পারবেন, নাচতে পারবেন, গাইতে বললে মিউজিক বানাতে পারবেন, ইউ ক্যান ডু এভরিথিং। প্রপার কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্ট বানাতে পারে, কিন্তু আপনি যদি একটা জিনিসের উপরই ফিড করেন তখন আপনি একটা প্যারাসাইট, যে ওইটার উপর ফিড করে আপনি নিজেকে বড় করতেছেন, অ্যান্ড দ্যাটস অল ইউ ক্যান ডু। সো দ্যাটস হু ইউ আর। ধরা পড়লো, সেটা নিয়ে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানানো, প্রতিবাদের মতো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ জানানোর জন্য আমি থাকবো অবশ্যই। লাস্ট কোনটা প্রতিবাদ করছিস? অনেকগুলোই করছি। কোনটা প্রতিবাদ করছি কি? অনেকগুলাই করছি। আচ্ছা, আমাদের দোষ? অফকোর্স মিডিয়ামের দোষ? আপনাদের দোষ। আপনারা কোথায় থাকেন? আপনারা এটা প্রতিবাদ করেন না কেন? আমিও দেখি যাদের আলতু ফালতু গান, আফ্রিদির ফেসবুক থেকে প্রতিবাদটা দেখি, আমি একটু বলি এটা, যখন আমিও দেখি আলতু ফালতু গান, মানুষ, আমি জানি না এরা কারা, কোথা থেকে আসে, ওই গানগুলোকে লাইক করছে, যারা আপনাদের মতো যারা লেজেন্ডারি আর্টিস্ট, যাদের গান আমরা ছোটবেলা থেকে শুনতাম, এক পায়ে নূপুর আমার, অর্ণব, আপনি, হৃদয় খান, আরো বড় বড় অনেক, তাহসান, তারা আপনারাই তো হারাই গেছেন। আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত, আপনাদের এই গানের রেকর্ড লেভেলে আর দেখি না, এখন দেখি অন্য কিছু রেকর্ড লেভেলের গান, আপনাদেরকে তো খুঁজে পাচ্ছি না।
এটা এখন অন্যজনকে দোষ দিয়ে তো লাভ নেই। আপনারা সুযোগ আরেকজনকে করে দিয়েছেন, যারা এখন মার্কেটটাকে যা তা দিতেছে ওইটাই আমরা শুনতেছি। আপনারা হারিয়ে গেছেন, এটা দোষটা কমপ্লিটলি আপনাদেরই। এটা আমি মানে কাজ কম হচ্ছে বলে অফকোর্স আপনাদের গান আপনারা দিচ্ছেন না, আপনারা আরেকজনকে ঠিক আছে ইয়াং জেনারেশনকে সুযোগ দিচ্ছেন বা অন্য কাউকে সুযোগ দিচ্ছেন আপনারা, কিন্তু একটা কথা আছে না যে সুযোগ দেওয়া ঠিক আছে, বাট নিজের জায়গাটা ধরে রাখা উচিত। আপনারা ধরে রাখতেছেন না, আপনারা যাকে তাকে বলতেছেন যে ঠিক আছে করেন, রেকর্ড লেভেল তাদেরকে নিয়ে মিউজিক ভিডিও করতেছে, ওখানে বাজেটে হয়ে যাচ্ছে মিউজিক ভিডিও, আবার সুপার মিলিয়ন ভিউজ, আর আপনাদের ওখানে বাজেট এখন দিতে যাচ্ছে না, সিঙ্গারকে মানে নিতে যাচ্ছে না, ওই লোকাল সিঙ্গারকে নিবে, ওই গানটাই হিট, মানুষ সেটা চায়। তারা কোন মানুষ আমি জানি না, তারা কারা না, তারা ওই মানুষই যারা গানটার চাইতে যে সুইমিং কস্টিউম পরে ভিজে ভিজে মডেলটা উঠবে স্লো মোশনে, হ্যাঁ এটা পছন্দ, ওই গানটা হিট হচ্ছে এক্স্যাক্টলি। কিন্তু আসলে আমি যেই সব গান শুনছি, আপনারা যখন আমার বোন, আমি, নীরব, আপনারা যেসব গান করতেন, আমরা এখনো পাগল, আমরা শুনতে শুনতে আসি এরকম। আচ্ছা, আপনাদের সেই আগের গানগুলো এখনো শুনি, কত সুন্দর সুন্দর গান আছে, আমি এখনো ওগুলো শুনি। তোর বয়স হয়ে যাচ্ছে না, আমার কাছে খারাপ লাগে যে এখন যেসব গান একই প্যাটার্নের গান, ওই একই ওই গ্রামের স্টাইল, তো ওই একই স্টাইলই চলতেছে। আর নাটকের ক্ষেত্রে আমি কোনো সে বলতে চাচ্ছি না, কারণ আমি অনেক প্রাউড ফিল করেছি এত সুন্দর নাটক হচ্ছে বাংলাদেশে, কিন্তু আরেকটা দিকে কষ্ট লাগে যে এখন আর্টিস্ট জাজমেন্ট করা হয় তার ভিউ দেখে, আমার এটা অনেক কষ্ট। আজকে বাংলাদেশে এত লেজেন্ডারি আর্টিস্ট যদি ভ্যালু 5,000 10,000 টাকা হয়, আর যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ বা 10 মিলিয়ন ভিউ হয়ে তাদের আর্টিস্ট পেমেন্ট হয়ে যায় 1 লাখ 1.5 লাখ ছাড়া তারা কাজই করে না, আমি স্ট্রেঞ্জ অ্যাজ আ ইউটিউবার হিসেবে আমার এটা কষ্ট বিকজ অফ দিস থিং। এই যে আফ্রিদির সাথে একটা টাইমে আমরা একসাথে শো করতাম, আমরা একসাথে লাইক উঠা বসতো, আব্বু আমাকে অনেক আদর করতো। তারপর একটা টাইমে গিয়ে আফ্রিদি যখন ইউটিউব স্টার্টও করে না, তখন একবারও ছোটোবেলায় যেটা হয় যে ছোটো বাচ্চা, তখন তো তার আব্বুর একদম অনেস্টলি আমি খোলামেলা যদি কথা বলি, আমি কোনো লুকাই না, তা আঙ্কেলের পাওয়ার টাকা পয়সা সব কিছু মিলে তার মধ্যে একটা ইয়ে চলে আসলো, যার পর সে একবার আমাকে থ্রেট দেয় যে তোমাকে আমি র্যাবে ধরাবো বা সামথিং। হ্যাঁ, আর এটা সবাই জানে, এটা লুকানো কিছু না। স্ট্যাটাসে আমি তখন খুব চেতে গেছি, আমি চেতে গিয়ে বলছি যেদিন তোমার নিজের যোগ্যতা হবে, তোমার বাপের লিঙ্ক হবে না, সেদিন আমার সামনে এসে সেম থ্রেটটা আমাকে দিও। অ্যান্ড ওটা পর সে খুব ইমোশনালি ইয়ে হয়ে যায় যে ভাইয়া তুমি আমার সাথে এরকম পাবলিকলি বললা, আমি কি তোমাকে, আমি তো রেগে বলছি। ওখান থেকে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে ওর নিজেকে কিছু হইতে হবে। তারপরে কিন্তু হি বিকেম এ ইউটিউবার, অ্যান্ড ও ভ্লগ স্টার্ট করার আগে, তারপরে হ্যাঁ এটা অনেক পরে ঘটনা, এরপরও ভিডিও স্টার্ট করার পর তাকে অনেক গালাগালি খেতে হয়েছিল, মানুষ তাকে খ্যাটটা অনেক কিছু ডাকতো, কামলা ডাকতেন। ও কেন্দ্রে দিছে, কেন্দ্রে বনানীর ইয়ে হোটেলটার নাম হচ্ছে ঠিক স্টার ক্লাবের সামনে যে একটা হোটেল আছে, তো সেরেনা ঠিক পিছনে একটা আছে, আমার নামটা মনে পড়তেছে না। তো ওখানে আমাদের ডিনার চলতেছে না, আফ্রিদি আসছে হঠাৎ করে রাত 10:30, আমরা ডিনার করতেছি উপর অফিসে চ্যানেলে, ও নিচে নেমে কাঁদতেছে, অ্যান্ড খুব বাজে অবস্থা, ও হি ফিল্ড হিউমিলিয়েটেড। অ্যান্ড তখন আমি একটা জিনিস বললাম যে লুক, তোমার সব আছে, লাইক ইউ হ্যাভ এভরিথিং, অ্যান্ড এটা তোমার ফল্ট না, এটা তোমার ব্লেসিং, ইউজ দ্যাট, ডেইলি করতে থাকো, কতক্ষণ মানুষ হেট করবে তোমাকে, কোনো না কোনো দিন গিয়ে তুমি ফ্লসগুলো একটা টাইমে ইয়ে করে ফেলবা। অ্যান্ড যখন সে ব্লগ করা স্টার্ট করলো, আমার নিজের ফ্রেন্ডরা বলতেছিল আফ্রিদি পারবে না, ও খ্যাত হ্যান তেন, আমি বলছি যে দ্য ওয়ে হি ইজ গোয়িং টু কন্টিনিউ করে, সামডে হি ইজ গোয়িং টু বিট অল অফ আস। অ্যান্ড এটা আমি মিথ্যা বলতেছি না, আমার ফ্রেন্ড সৌভিক আছে, আমার ফ্রেন্ড তামিম আছে, গাড়িতে বসে এটা আমি 2 বছর আগে বলছিলাম যে একটা দিন আসবে আফ্রিদি ইজ গোয়িং টু বি দ্য টপ ইউটিউবার অফ বাংলাদেশ, আমরা না। অ্যান্ড দ্যাট ডে কেম 1 বছরের মাথায়। সো আই নিউ হু হি ওয়াজ, আই নো হোয়াট হি ক্যান ডু, সো হি হ্যাজ দ্য ব্লেসিং। ওর বাবার টাকা পয়সা, সেটা আই ডোন্ট থিঙ্ক এটা দোষ। সেকেন্ড আমি বলবো প্রত্যয় হিরণ ফ্রম আজাইরা লিমিটেড, দে নো এক্স্যাক্টলি পাওয়ার না থাকলেও কেমনে কষ্ট করে করতে হয়, এভরি সিঙ্গল উইক তারা ভিডিও বানাচ্ছে, যেটা আমাদের করার কথা, আমরা করতেছি না। সো আই থিঙ্ক দে আর ডুইং এ গ্রেট জব, অ্যান্ড তাদের কোনো ভিডিওতে আমার আজ পর্যন্ত মনে হয় না কাউকে তারা পচাইছে বা কাউকে তারা হার্ট করছে, পিওর এন্টারটেনমেন্ট। থার্ডে আমি বলবো গান ফ্রেন্ডস, তারা অনেক দেরি করে ভিডিও বানাচ্ছে, বাট ওদের কোনো রকমের কন্ট্রোভার্সি নেই, কোনো রকমের কিছু নেই, জাস্ট গান। আর সৌভিক কিনে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, সৌভিক ছেলেটা এরকম, ও ম্যাচিওরিটি এখন আসে নাই, ও একটু তাড়াতাড়ি রেগে যায়, বাট মানুষ হিসেবে সে ভালোটা আমি জানি, এই জন্য মানুষের সাথে আমার তর্ক করা লাগবে না। সো কেউ যতই আমাকে এসে বলুক না কেন তোমার ফ্রেন্ড তো বাস খাইছে, হ্যাঁ খাইছে, তো হি ইজ মাই ফ্রেন্ড, আমি এটা নিয়ে কখনো ওকে ইগনোর করতে পারবো না। অনেক প্রোডাকশন হাউস বেড়ে গেছে, যেটা আসলে এটা আই ডোন্ট নো এটা কিভাবে আমি বলবো, আমি ছোট মানুষ, অনেক কথা বলতে জানি না, আমার কষ্ট লাগে, আমি অনেক আর্টিস্টের সাথে আমার অনুষ্ঠানে আসি, এখানেও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাই দায়ী অনেকাংশে, মানে দায়ী বলা হয় যে, কারণ ইউটিউবে যেহেতু লেম সাবজেক্টটা খুব চলে, ডাবল মিনিং চলে, হ্যাঁ, যেহেতু কোনো কিছু হলে টুট বা বিপ দিয়ে পার করে যাওয়া, এখন ওটা হয় না, এখন ওইটাও হয় না, সরাসরি। আমার একটা কষ্ট, আচ্ছা মুশাররফ করিম কোথায়, তার নাটক এখন ইউটিউবে পপ আপ করে না কেন, বা টেলিভিশনে এখন আর দর্শক বসে না কেন? আমি যখনই ইউটিউবে যাই, কুত্তার বাচ্চা এই সব জিনিসপত্র চলে আসে কেন? না একটা সোশ্যাল ইউটিউবার হিসেবে লজ্জা লাগে না? তখন অনেক লজ্জা লাগে, তখন ওই যে আমাকে প্রশ্ন করে
আমি কেন তোমার শোতে আসছি, আমি কোনো আমাকে ইন্টারভিউ শোতে ডাকলে আমি যাই না, কারণ আমি জানি আমাকে এই কোশ্চেনটা করা হবে, যে আমি আমার ফ্যামিলি নিয়ে ইউটিউবে বসতে পারি না, দেখতে পারি না। আমি আমার ছোটো ভাইকে নিয়ে এখন একটা নাটক দেখতে পারি না, একটা কমেডি সিন দেখতে, এখন কমেডি সিন আপনি দেখবেন, আমি ওপেন বলতেছি, আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন কমেডি সিন বাংলা নাটক, দেখেন কি ডাবল মিনিং এখন আর নাই, ডাইরেক্ট মিনিং। আচ্ছা, নো 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 নো, আমার ইউটিউব, আমার তৌহিদ আফ্রিদি শোতে প্রত্যেকটা আর্টিস্ট যারা আসে আমি তাদেরকে একটাই কথা বলি, আপনারা হারিয়ে গেছেন কেন, এবং ইউটিউবে আপনারা কোথায়, টেলিভিশনে আপনাদেরকে দেখা যাচ্ছে না কেন? আমার কমপ্লেন একটাই, কেন আমি একটা জায়গায় ছিলাম, একটা প্ল্যাটফর্মে ছিলাম, আমি নাম বলবো না, ওখানে জাজ করো তো এরকম, আচ্ছা ওর তো ইউটিউবে 5 মিলিয়ন ভিউ, ওকে নাও, এত বড় আর্টিস্টকে আমি বাদ দিয়ে ওকে নিচ্ছি, ওর 5 মিলিয়ন ভিউ, এই ভিউ কোথার থেকে আসছে? আজকে আমরা ভিউ দিয়ে আর্টিস্টকে জাজ করতেছি, তার 10,000 ওই গানে 1 মিলিয়ন আর তার 10,000, কিন্তু গানটা শুনো, আরে মিউজিক ভিডিও তো জোস, আরে ওর লাস্ট সংটা তো হিট ব্রো, এর জন্য আমরা ওকে নিচ্ছি। মিউজিক ভিডিও করবে নাকি ওর? নো ব্রো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আমার দরকার নাই, আচ্ছা আমি করতে চাইও না, আমি আমি এর পাশেও নাই, আমি আমার নিজেকেও ব্লেম করবো। আমার বাবা কি বলে জানো, আমার একটা গান আছে 143 বেবি আই লাভ ইউ, বলতেছে তোমার এটা ভিউ কত, আমি বলছি 7 মিলিয়ন, বলতেছে তাহলে তো সব সিঙ্গারদের ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আমি বলছি কেন? বলে তোমার ভয়েসে কিছু আছে যে তোমার এটা হয়েছে কেন? কেন কেন ওকে, আমি থিঙ্ক করছি ওয়াই, আমার বাবা আমাকে অপমান করছে, আমি চেষ্টা করতে পারবো না, পরে আমি থিঙ্ক করছি ওয়াই, সেম কোয়েশ্চেন আমার নিজেকে, কেন? আচ্ছা, আই এম নট এ সিঙ্গার, আমি সিঙ্গার না, আমি কোনো সিঙ্গার না যে আমার এত ভিউ আমি ডিজার্ভ করি না। যারা ট্যালেন্টেড আর্টিস্ট, যারা এত বছর স্ট্রাগল করছে, যারা আজকে মিডিয়াটাকে এই পর্যন্ত আসছে, আজকে তারাই হারিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যারা এত বছর স্ট্রাগল করে তারা লেজেন্ডারি আর্টিস্ট, তাদেরকে খুঁজে পাচ্ছি, তাদের আর্টিস্ট 10,000 টাকার আর্টিস্ট, তারা পাশে বসে থাকে আর বলে না না আমি অমুক আর্টিস্টকে নিবো অমুক। এখন তো ইউটিউবে নাটক চলে সব। যেমন সৌভিকের যে একটা মাঝখানে যে কোরবানির হাটে যে একটা ইস্যু হলো, সেটা নিয়ে, হ্যাঁ সেটা নিয়ে যে বেশ ভিডিও টিডিও হলো, বেশ তোলপাড় হলো, সৌভিকের আব্বা মা কাঁদছে পর্যন্ত, এরকম হয়েছে, খুব বাজে সময় গেছে। মানে এখানে কিন্তু ওর কোনো দোষই ছিল না আর কি, মানে পুরো ঘটনাটা আসলে ফ্রেমড হয়ে গেছে, হ্যাঁ ফ্রেমড হয়ে গেছে, কারণ ওই মুহূর্তে ওখানে ওরা শুটিং করতেছে, বাগবিতণ্ডা হয়েছে অন্য মানুষজনের সাথে, ওখান থেকে ইয়ে করতে যে সৌভিকের গায়ে মারছে, এটা নিয়ে হাসাহাসি মানে একদম তুলকালাম। ওখান থেকে কিন্তু প্রথম আসলে ওই যে আপনার ধাক্কা খায়, মানে সৌভিকের কারণে বা বন্ধুদের যেটা হয় যে একই সাথে কাজ করি বিধায় আমাদের একটা পজিটিভ, সবার জন্য পজিটিভ একটা ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসে, আবার একটা ছোট নেগেটিভ জিনিসও সবার জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসে। বাট এই জিনিসটা আমরা অনেক এনজয় করি। আচ্ছা আচ্ছা, এই যে ইউনিটিটা, তখন হার্ড টাইমটা তুমি ফেস করতে হয়েছে? তখন হার্ড টাইমটা ফেস করতে হয়েছে, যে তখন দেখা যাচ্ছে সৌভিককে নিয়ে একটা ছবি পোস্ট করলেই এটার এগেইনস্টে দেখা যাচ্ছে খালি, মানে আমি প্রথম মানে কারণ আমার নিউজ ফিড আপনি মানে যেটা বলছিলেন শুরুর দিকে যে অনেক পজিটিভ ছিল সবসময় ফ্রম দ্য ভেরি বিগিনিং, তো তখন প্রথম ধাক্কা খেলা যাচ্ছে ওকে যে সৌভিক, তার গালিগালাজ শুরু হলো যে সৌভিককে নিয়ে আপনি ইয়ে করছেন, আপনাকে তো ভালো ভাবছিলাম। তো ভাই মানে এটা পার্ট অফ দ্য জার্নি, হ্যাঁ পার্ট অফ দ্য জার্নি।